সশস্ত্র বাহিনী কোনো ব্যক্তি, দল বা পরিবারের সম্পদ নয়। এটি রাষ্ট্রের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার জন্য গঠিত একটি জাতীয় প্রতিষ্ঠান বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, সেনাবাহিনীর মূল দায়িত্ব হল দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষা করা এবং এই দায়িত্ব পালনে কোনো ধরনের রাজনৈতিক প্রভাব বা বিভাজন গ্রহণযোগ্য নয়। ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনীর দরবারে তিনি এইসব কথা বলেন। দরবারে প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনীর সদস্যদের পেশাদারিত্ব বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান জানান। আরও জানাচ্ছেন আতিকুর রহমান তিতাস। রবিবার সকালে ঢাকা সেনানিবাসে আয়োজিত সশস্ত্র বাহিনীর দরবারে যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে প্রধানমন্ত্রী বলেন, সশস্ত্র বাহিনী রাষ্ট্রের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার জন্য গঠিত একটি জাতীয় প্রতিষ্ঠান। এটি কোনো দল, ব্যক্তি বা পরিবারের নয়। সশস্ত্র বাহিনী কোনো নির্দিষ্ট ব্যক্তি, পরিবার কিংবা দলের সম্পত্তি নয়। সশস্ত্র বাহিনী একটি স্বাধীন রাষ্ট্রের শক্তি এবং মর্যাদার প্রতীক। রাষ্ট্রীয় সংবিধানের প্রতি দায়বদ্ধতা এবং জনগণের অবিচল আস্থাই হতে হবে সশস্ত্র বাহিনীর পথ চলার প্রধান ভিত্তি। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা করাই আমাদের প্রতিটি সদস্যের একমাত্র এবং পবিত্র চূড়ান্ত দায়িত্ব। প্রধানমন্ত্রী অভিযোগ করেন, অতীতে বিভিন্ন ঘটনা ও কর্মকাণ্ডের মাধ্যমে সেনাবাহিনীকে দুর্বল ও বিতর্কিত করার চেষ্টা করা হয়েছে। এ সময় তিনি পিলখানা হত্যাকাণ্ডের প্রসঙ্গ তুলে বলেন, ওই ঘটনায় বাহিনীকে ক্ষতিগ্রস্ত করা হয়েছিল। পিলখানায় বিডিআর সদর দপ্তরে সংঘটিত বেদনা বিধুর অধ্যায় আজও আমাদের হৃদয় এক গভীর ক্ষত হিসাবে রক্তক্ষরণ ঘটায়। সেই ট্র্যাজেডিতে আমরা আমাদের শ্রেষ্ঠ সন্তানদেরকে হারিয়েছি, যার সুষ্ঠু তদন্ত ও ন্যায় বিচার নিশ্চিত করা বর্তমান সরকারের একটি অন্যতম অঙ্গীকার। জুলাই আন্দোলনে দেশ ও জাতির সুরক্ষায় সশস্ত্র বাহিনীর ভূমিকা আশাব্যঞ্জক ছিল মন্তব্য করে প্রধানমন্ত্রী বলেন, সেনাবাহিনী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ পরাস্ত করতে পারবে না। আমরা সকলে ঐক্যবদ্ধ থাকলে, সকলে দেশের স্বার্থে থাকলে ইনশাআল্লাহ আমরা অবশ্যই বাংলাদেশকে আমাদের কাঙ্ক্ষিত বাংলাদেশ, প্রত্যাশিত বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে সক্ষম হব ইনশাআল্লাহ। রাষ্ট্রের উন্নয়ন ও সংস্কারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে সশস্ত্র বাহিনীর আধুনিকায়ন অব্যাহত রাখার কথাও জানান প্রধানমন্ত্রী। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। অধ্যাদেশ বাতিল হওয়ার তথ্য সঠিক নয় এমন দাবি করে আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান বলেছেন, অংশীজনের মতামতের ভিত্তিতে যাচাই বাছাই করে নতুন কার্যকর আইনে রূপান্তর করা হবে। আর তড়িঘড়ি করে অন্তর্বর্তী সরকারের আমলে জারি করা কিছু অধ্যাদেশ নিয়ে বিরোধী দল রাজনীতি করতে চাইছে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছেন, সংসদে যেসব বিল উত্থাপিত হয়নি তা সংশোধিত আকারে পরবর্তী যে কোনো অধিবেশনে উপস্থাপন করা হবে। সচিবালয়ের সংবাদ সম্মেলনে তারা এসব কথা বলেন। আরও জানাচ্ছেন ইউসুফ আলী। 133 অধ্যাদেশ নিয়ে সরকারের অবস্থান পরিষ্কার করতে সংবাদ সম্মেলনের আয়োজন করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, অন্তর্বর্তী সরকারের আমলে জারি করা 133 অধ্যাদেশের বিষয়ে যেগুলোতে সকল রাজনৈতিক দল একমত হতে পারেনি, সেগুলো আলাপ আলোচনার মাধ্যমে সমাধানে যাওয়ার সুযোগ রয়েছে। 133টা অধ্যাদেশের স্ট্যাটাস, তার মধ্যে 97, 13 এবং 7 এই 110টি অধ্যাদেশকেই বিল আকারে উপস্থাপন করতে হয়েছে এবং 91টি বিলের মাধ্যমে এই 110টি আইন সংসদে উপস্থাপিত হয়েছে এবং সংসদে এই 91টি বিল পাশ করা হয়েছে। অন্যান্য বিলের ব্যাপারে আমরা যেটা বলেছি, অধিকতর যাচাই বাছাই করা প্রয়োজন। জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশের বিলে বলেছি, যেহেতু জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ 2025-এর বিষয়ে সংশ্লিষ্ট স্টেক হোল্ডারদের সহিত অধিকতর পরামর্শ যাচাই বাছাই করা প্রয়োজন। আমরা সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ অধ্যাদেশেও বলেছি, যেহেতু সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ অধ্যাদেশ 2025-এর বিধানাবলী অধিকতর যাচাই বাছাই করা প্রয়োজন। এবং সুপ্রিম কোর্ট সচিবালয়ের বিষয়েও বলেছি, যেহেতু সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার প্রয়োজনীয়তা বিষয়ে সংশ্লিষ্টদের সহিত অধিকতর পরামর্শ ও যাচাই বাছাই করা প্রয়োজন। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেন, যেসব অধ্যাদেশের বিষয়ে আপত্তি তুলে বিরোধী দল অধিবেশন থেকে ওয়াকআউট করেছে তার অনেক ক্ষেত্রেই যৌক্তিকতা ছিল না। অধ্যাদেশ জারি হয়েছে, গণভোট অধ্যাদেশ, গণভোট অনুষ্ঠিত হয়েছে এবং সেটার বৈধতা আছে। এটার বিষয়ে নতুন করে আইন করে এটা নিয়ে আগামীতে তো এর উপরে কোনো গণভোট হবে না। ভবিষ্যতে যদি কোনো গণভোট করতেই হয়
আইদার সাংবিধানিক গণভোট হবে আর্টিকেল 142 অনুসারে, অথবা যদি সংবিধানের বাইরে, যেহেতু সংবিধানে এমন কিছু বলা নাই যে আর কোনো গণভোট কোনো বিষয়ে করতে পারবে না সরকার চাইলে, সুতরাং সেটা যদি করতে চায় অন্য কোনো বিষয়ে, সেটা আলাদা একটা আইন পাশ করতে হবে। সেই হিসাবে তখন একটা নতুন গণভোট যদি প্রয়োজন হয় হতে পারে। সুতরাং এইটা হুমকি দেওয়ার কোনো বিষয় নাই, এটার বৈধতা তো আছে, অবৈধতা বলছি না। এবং ওভারঅল সংবিধানের 4th তফসিলে যখন বিগত গভর্নমেন্টের সকল কর্মকাণ্ডকে কিছু একটা বাদে আর কি 2-1টা বাদে বৈধতা দেয়া হবে, তখন সেটা লেজিটিমেট হয়ে যাবে। এভরিথিং কাভার্ড বাই দি 4th শিডিউল হয়ে যাবে তখন। ইউসুফ আলী, মাইটিভি, ঢাকা। বর্তমান সরকার আবারও ফ্যাসিবাদ কায়েমের ইঙ্গিত দিচ্ছে বলে মন্তব্য করেছেন জামায়াতের আমির ও বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। দুপুরে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সাথে মতবিনিময় অনুষ্ঠানে এই মন্তব্য করেন তিনি। সংস্কার পরিষদের শপথ না নিয়ে বিএনপি জাতিসংঘে ধোঁকাবাজি ও গাদ্দারি করেছে বলে অভিযোগ করেন জামায়াতের আমির। এ সময় বিরোধী দলীয় চিফ হুইপ ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, বিএনপি জুলাই যোদ্ধাদের নিয়ে রাজনীতি করছে। আরও জানাচ্ছেন রাকিব হাসান। জুলাই বাস্তবায়ন যদি না হয় পুরোপুরি, আমরা রাজপথে নামবো, আমরা ভয় করি না। রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে আয়োজিত মতবিনিময় সভায় জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়ন নিয়ে বর্তমান সরকারের অবস্থানের কড়া সমালোচনা করেন জুলাই শহীদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধারা। আজকে জুলাই সদন নিয়ে যা হচ্ছে রীতিমতো রং তামাশা। যে মানবাধিকার লঙ্ঘন হয়ে আমাদের সন্তানরা গুলিবিদ্ধ হইল, সেই মানবাধিকার অধ্যাদেশ, গুম অধ্যাদেশ, দুদক অধ্যাদেশ, ব্যাংক অধ্যাদেশ, পুলিশ কমিশন অধ্যাদেশ বাতিল করে শহীদের রক্তের সাথে নাইনসাফি করা হইল বলেই আমি মনে করি। আলোচনায় অংশ নিয়ে 11 দলীয় ঐক্যের নেতারা অভিযোগ করেন, সংসদীয় স্বৈরতন্ত্র কায়েম করতে চাইছে বিএনপি। আমরা বিএনপিকে আহ্বান করব যে আপনারা যদি আপনাদের জায়গা থেকে মনে করেন যে আপনারা বিরোধী দলের কবর খুঁড়বেন, আবার নিজেরা সংসদীয় স্বৈরতন্ত্রের পথে হাঁটবেন, তাহলে মনে রাখবেন ওই কবরের আপনাদের জায়গাটা হবে সবার আগে। তারা জুলাই যোদ্ধাদের অপমান করেছে, তাদের জানিয়ে দিতে চাই বাংলার মাটিতে জুলাই বিক্রি হবে না। একদিকে ত্যাগ, রক্ত, জীবন দেওয়ার যে ভার, কষ্টের ভার, সেখানে আমরা আক্রান্ত, আবার স্বপ্ন পূরণ না হওয়ার ভারেও কিন্তু আপনারা আজকে আমরা আক্রান্ত। বিরোধী দলীয় চিফ হুইপ ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, দেশের সংস্কারের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে বর্তমান সরকার, আবারও রাজপথে নামার হুঁশিয়ারি দেন তিনি। এই বাংলাদেশকে সংস্কারের মাধ্যমে পরিবর্তন করতে হবে এবং এই পরিবর্তনের পথে প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছে বর্তমান বাংলাদেশের সরকার। বিএনপির সরকার বাধা হয়ে দাঁড়িয়েছে। গণ আন্দোলনের বিকল্প ছাড়া এই সরকার কোনোভাবেই এই সংস্কারের অধ্যাদেশ, এই সংস্কারের প্রতিশ্রুতিগুলো বাস্তবায়ন করবে না। বিএনপি পতিত স্বৈরাচারের পথেই হাঁটছে মন্তব্য করে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, সংসদ নয়, রাজপথই 11 দলের মূল ঠিকানা। অন্তর্বর্তী সরকার এসে যেগুলা সংশোধনের জন্য তারা প্রজ্ঞাপন জারি করলো অধ্যাদেশ দিয়ে, সেই জায়গাগুলোই বিএনপি এখন রেখে দিতে চায়। এটা নিঃসন্দেহে তারা ঘোষণা দিচ্ছে যে তারা আবার ফ্যাসিবাদ কায়েম করতে চায়। এ সময় জুলাই জাদুঘর নিয়ে বিএনপির হস্তক্ষেপকে দুঃখজনক বলেও মন্তব্য করেন তিনি। এই জাদুঘরটা হবে জাতির সম্পদ। ঐক্যমত্য পরিষদে বসে একমত হয়েছে, আবার সংসদের বিশেষ কমিটিতেও সবাই একমত হয়েছে যে যেভাবে প্রস্তাবনা এসেছে অনুকূল অবিকল রেখে, অনুরূপ এবং অবিকল রেখে সেটাই পাশ হবে। হঠাৎ করে সংসদের ভিতরে সমস্ত রেওয়াজ রীতিভঙ্গ করে সরকারি দলের একজন এখানে সংশোধন দিয়ে বসলো, আমরা কিছুই জানি না। রাকিব হাসান, মাইটিভি, ঢাকা। জুলাই আন্দোলনের সময়ের আশরাফুল হত্যা চেষ্টা মামলায় দুপুরে জামিন পাওয়ার বিকেলে কারামুক্ত হলেন সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরী। সন্ধ্যা 6:30টার দিকে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্ত হন তিনি। এর আগে জুলাই আন্দোলনে ঢাকার লালবাগ থানায় দায়ের করা একটি হত্যা চেষ্টা মামলায় তার জামিন মঞ্জুর করেন আদালত। রোববার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসাইনের আদালত শুনানি শেষে 50,000 টাকা মুচলেকায় তার জামিন মঞ্জুর করেন।
করেন। গত 7 এপ্রিল ভোরে রাজধানীর এক আত্মীয়ের বাসা থেকে শিরিন শারমিন চৌধুরীকে গ্রেফতার করে আইনশৃঙ্খলা বাহিনী। পরে আদালতে হাজির করা হলে তাকে কারাগারে পাঠানো হয়। গত বছরের 18 জুলাই বৈষম্য বিরোধী আন্দোলনের সময় আজিমপুর সরকারি কলোনি এলাকায় একটি মিছিল চলাকালে মোহাম্মদ আশরাফুল ওরফে ফাহিম গুলিবিদ্ধ হন। এই ঘটনায় লালবাগ থানায় দায়ের করা মামলায় আসামি করা হয় সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরীকে। অভিযোগে বলা হয় শিরিন শারমিন ওই মিছিলে হত্যার উদ্দেশ্যে গুলি চালিয়েছেন। আসামির চিকিৎসাপত্র এবং তার অসুখের বিভিন্ন বিষয়, অসুস্থতার বিষয় ধরন বিবেচনা করে তাকে পুলিশ রিপোর্ট পর্যন্ত অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করে। 50,000 টাকার মুচলেখায় অন্তর্বর্তী জামিন মঞ্জুর। এটা তদন্তকারী কর্মকর্তা পরবর্তীতে দেখবেন এবং আইনশৃঙ্খলা বাহিনী দেখবেন তার বিরুদ্ধে কোনো মামলা আছে কিনা, সেভাবে তারা ব্যবস্থা গ্রহণ করবে। জুলাই গণ অভ্যুত্থানকালীন ইন্টারনেট বন্ধ করে ছাত্র জনতাকে হত্যার নির্দেশ সহ 3 অভিযোগে সজীব ওয়াজেদ জয় ও জুনাইদ আহমেদ পলকের বিরুদ্ধে পরবর্তী সাক্ষ্য গ্রহণ 16 এপ্রিল ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ তৃতীয় সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে এই আদেশ দেন। আজ এই মামলায় সাক্ষ্য দেন তৎকালীন ইন্টারনেট প্রোভাইডার অ্যাসোসিয়েশনের সভাপতি ইমদাদুল হক মোল্লা। এদিকে জুলাই গণ অভ্যুত্থানে কুষ্টিয়ায় 6 জনকে হত্যাসহ 8 অভিযোগে জাসদ সভাপতি হাসানুল হক এনুর মামলায় যুক্তিতর্ক উপস্থাপন চলছে। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল 2-এ অভিযোগের বিপক্ষে তৃতীয় দিনের মতো যুক্তি তুলে ধরেন আসামি পক্ষের আইনজীবীরা। ইন্টারনেটের গতিটা কিছুটা স্লথ হয়েছিল, সম্পূর্ণ ইন্টারনেট কখনোই বন্ধ হয়নি এবং এইটার সাথে মানবতা বিরোধী অপরাধের যে উপাদানগুলো সেইটার সাথে এই ইন্টারনেট স্লথের কোনো সংশ্লিষ্টতা একদমই নাই। 16/4/2026 তারিখে পরবর্তী সাক্ষীর জন্য অনারেবল ট্রাইব্যুনাল দিন ধার্য করেছেন। দেশে হামের সংক্রমণ ভয়াবহ আকার ধারণ করেছে। গত 24 ঘন্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে 10 শিশুর মৃত্যু হয়েছে এবং নতুন করে আক্রান্ত হয়েছে আরও 1428 জন শিশু। মৃতদের মধ্যে 9 জনই ঢাকা বিভাগের। রোববার স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী গত 24 ঘন্টায় মারা যাওয়া 10 শিশুর মধ্যে 4 জনের মৃত্যু নিশ্চিতভাবে হামের কারণে হয়েছে। বাকি 6 জনের মৃত্যু হয়েছে হামের উপসর্গ নিয়ে। এছাড়া নতুন আক্রান্ত 1428 জনের মধ্যে 150 জন নিশ্চিতভাবে এবং 1268 জন সন্দেহভাজন হিসেবে শনাক্ত হয়েছে। সবচেয়ে ভয়াবহ অবস্থা বিরাজ করছে রাজধানী ঢাকা সহ ঢাকা বিভাগে। গত 24 ঘন্টায় শুধুমাত্র এই বিভাগে 703 জন শিশু আক্রান্ত হয়েছে এবং প্রাণ হারিয়েছে 9 জন। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বিশ্লেষণে দেখা যায় গত 15 মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে নিশ্চিতভাবে হামে 28 জনের মৃত্যু হয়েছে। তবে হামের লক্ষণ নিয়ে বা সন্দেহজনক হিসেবে মৃত্যু হয়েছে আরও 151 জন শিশুর। অর্থাৎ গত 1 মাসে দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে মোট 179 জন শিশুর মৃত্যু হলো। আজ থেকে ঢাকার দক্ষিণ ও উত্তর সিটি সহ ময়মনসিংহ বরিশাল সিটি কর্পোরেশন এলাকায় হাম রুবেলা MR টিকাদান ক্যাম্পেইন কার্যক্রম শুরু হয়েছে। সকালে রাজধানীর নগর ভবন অডিটোরিয়ামে এই কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। সাপ্তাহিক ছুটির দিন ছাড়া প্রতিদিন সকাল 9টা থেকে বিকেল 4টা পর্যন্ত নির্ধারিত কেন্দ্রে টিকাদান কার্যক্রম চলবে। সাদিয়া হক মোয়ের প্রতিবেদন। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় শিশুদের সুরক্ষা নিশ্চিত করতে শুরু হয়েছে জরুরি হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন 2026। হামের প্রাদুর্ভাব ঠেকাতে এই বিশেষ উদ্যোগ নিয়েছে ডিএসসিসি। ঢাকা দক্ষিণ নগর ভবনে টিকা কার্যক্রমের উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ সাখাওয়াত হোসেন। তিনি বলেন, শিশুদের সুরক্ষায় টিকাদান কর্মসূচির কোনো বিকল্প নেই। আমরা আশা করি আপনাদের সবার সমন্বিত প্রচেষ্টায় আমরা মিজেলসের হাত থেকে আমাদের ভবিষ্যৎ বংশধর বাচ্চাদেরকে আল্লাহর রহমতে আমরা বাঁচাতে পারব। এর আগে রাজধানীর করাইল বস্তির এরশাদ মাঠে হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধনী অনুষ্ঠান শেষে স্বাস্থ্য প্রতিমন্ত্রী অধ্যাপক ডাক্তার MA মুহিত বলেন, আগামী কয়েকদিনের মধ্যেই দেশে হামের প্রাদুর্ভাব রোধে সরকার বদ্ধপরিকর। আমাদের 1 মিনিট অপেক্ষার সময় নেই। আমরা অতি গুরুত্ব সহকারে দ্রুতভাবে কাজগুলো করছি সুস্বাস্থ্য নিশ্চিত করার জন্য
সিটি কর্পোরেশন এবং স্বাস্থ্য মন্ত্রণালয় আমরা একসাথে কাজ করব। এই ক্যাম্পেইনের আওতায় 4,02,456 জন শিশুকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। প্রতিদিন সকাল 9টা থেকে বিকাল 4টা পর্যন্ত 6 মাস থেকে 5 বছরের কম বয়সী সব শিশুকেই এই টিকা দেওয়া হবে। 11 মে পর্যন্ত চলবে মাসব্যাপী এই কার্যক্রম। সাদিয়া হক মৌ, মাই টিভি, ঢাকা। তীব্র থেকে তীব্রতর হচ্ছে জ্বালানি সংকট। ফিলিং স্টেশনগুলোতে দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে যানবাহনের লাইন। ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে তেলের জন্য অপেক্ষা করতে হচ্ছে যানবাহনের চালকদের। সরকারের পক্ষ থেকে জ্বালানি তেলের সংকটে নেই দাবি করলেও বাস্তবতা অনেকটাই ভিন্ন। ভুক্তভোগীদের অভিযোগ, কালোবাজারি আর মজুতদারদের কারণেই তৈরি হচ্ছে কৃত্রিম সংকট। সকাল 9টা বাজে আমি গিয়ে সিরিয়ালে দাঁড়াইছি। আমি হাতিরপোল কাঁচা বাজারে এখান থেকে সিরিয়ালে দাঁড়াইছি। আমি এখনো পাম্পে ঢুকতে পারি নাই। সবগুলা পাম্পে যদি তেল দেয় তাহলে এত লাইনের পড়ে না। সব পাম্প তো তেল নাই, এখানে 6টা না 7টা টোটাল পাম্পে তেল দিচ্ছে। বাংলাদেশের কি সিন্ডিকেট কি ভাঙতে পারতেছে না নাকি, এটা তো আমরা এখন কি বলবো, আমরা তো সাধারণ পাবলিক। সরকার তো বলতেছে যে তেল মজুদ আছে, দেখতে পারতেছেন তো তেলের কি অবস্থা। 3-4 ঘন্টা ধরে লাইনে দাঁড়ায় থাকতে হতেছে। দেশে আপাতত ভোজ্য তেলের দাম বাড়ছে না। রোববার দেশের ভোজ্য তেল সরবরাহ পরিস্থিতি পর্যালোচনা বৈঠকের পরে সাংবাদিকদের এই কথা জানান বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেন, এই সময় দেশের মানুষ মধ্যপ্রাচ্যের যুদ্ধ সহ বৈশ্বিক নানা কারণের শঙ্কার মধ্যে আছে। সরকারের প্রথম অগ্রাধিকার হচ্ছে এর মধ্যে যেন কোনো পণ্যের দাম না বাড়ে, সেটির লক্ষ্য হিসেবে নিয়েই পদক্ষেপ নেওয়া হবে। বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত বৈঠকে দেশের ভোজ্য তেল সরবরাহকারী প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। পরে মন্ত্রী আরও বলেন, গত বৃহস্পতিবার থেকে ভোজ্য তেলের দাম বাড়ানোর প্রস্তাব দিয়ে রেখেছিল মিল মালিকদের সংগঠন বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন। এর কয়েকদিন আগে বাণিজ্য মন্ত্রণালয়ে পাঠানো এক চিঠিতে তারা এই প্রস্তাব দিয়েছিল। ভোজ্য তেল নিয়ে আমরা নিয়মিত বিরতিতে বসি, যেহেতু ভোজ্য তেল একটা সংবেদনশীল পণ্য। কোনো কারণে এটার বাজারে একটু কমতি হলে আপনারা মনক্ষুণ্ণ হন, ক্রেতারা নাখোশ হন, আমাদের ঘর থেকেও অভিযোগ আসে। এই জন্য নিয়মিত বিরতিতে আমরা পর্যালোচনা করি সরবরাহ পরিস্থিতি, মূল্য পরিস্থিতি। এগুলো এখনও বলার মতো কিছু হয় নাই। আমাদের প্রথম প্রায়োরিটি অগ্রাধিকার হচ্ছে দেশে কোনো দ্রব্যের মূল্য যাতে না বাড়ে, তো সেটিকে লক্ষ্য হিসাবে নিয়েই আমরা পদক্ষেপ। পহেলা বৈশাখে প্রি পাইলটিং পর্যায়ে 8 বিভাগের 10টি জেলার 11 উপজেলায় 11টি ব্লকে কৃষক কার্ড উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সচিবালয় তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন কৃষি, মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিনুর রশিদ। তিনি জানান, শুরুর দফায় 22,065 জন কৃষক, মৎস্য চাষী, আহরণকারী, প্রাণী সম্পদ খামারি ও দুগ্ধ খামারি সহ ভূমিহীন, প্রান্তিক, ক্ষুদ্র, মাঝারি ও বড় শ্রেণীর সব কৃষককে অন্তর্ভুক্ত করা হয়েছে। এছাড়া লবণ চাষিরাও এতে অন্তর্ভুক্ত হয়েছেন। এই কার্ডের মাধ্যমে কৃষকের পরিচয় ডিজিটাল করা হবে, যা ফ্যামিলি কার্ডের মতো কাজ করবে। তবে এই কার্ডে বছরে একবার 2,500 টাকা মিলবে। এবারের বর্ষবরণ অনুষ্ঠানে কোনো ধরনের হুমকি নেই বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের কমিশনার মোহাম্মদ সরোয়ার। এই সময় পহেলা বৈশাখ উপলক্ষে রাজধানীর নিরাপত্তা নিয়ে ঢাকা মহানগর পুলিশের কড়া প্রস্তুতির কথাও জানান। বিকেলে রমনা পার্কে এক ব্রিফিংয়ে এই কথা জানান তিনি। ডিএমপি কমিশনার বলেন, রমনা পার্ক সহ আশেপাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। বর্ষবরণ অনুষ্ঠানে কোনো ধরনের হুমকি নেই। যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। ইউনিফর্ম পুলিশের পাশাপাশি সার্বক্ষণিক সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি থাকবে। সিসিটিভি, স্টিল ক্যামেরা ও ড্রোনের মাধ্যমে পুরো এলাকা পর্যবেক্ষণ করা হবে। তিনি জানান, রমনার গেট খুলবে ভোর 5টায়, প্রবেশ করা যাবে বিকেল 5টা পর্যন্ত। সরাদি উদ্যান ঢাকা বিশ্ববিদ্যালয় ঘিরে ট্রাফিক ম্যানেজমেন্টের জন্য 14টি স্থানে রাস্তায় ব্যারিকেড স্থাপন করা হবে, যেখান থেকে ট্রাফিক ফ্লো ডাইভার্ট করা হবে। প্রতিটি অনুষ্ঠান স্থলের প্রবেশ মুখে আর্চওয়ে এবং হ্যান্ড মেটাল ডিটেক্টর দিয়ে মানুষের তল্লাশির ব্যবস্থা করা হবে। অনুষ্ঠান স্থল ও শোভাযাত্রার রুট সমূহ সিসি ক্যামেরা, ক্ষেত্র বিশেষে ভিডিও ক্যামেরা, স্টিল ক্যামেরা এবং ড্রোনের সাহায্যে সার্বক্ষণিক মনিটরিং করা হবে।
বসন্তের মৃদু হাওয়ায় দোল খাচ্ছে হাজার হাজার চেরি ফুল। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সহ বিভিন্ন স্থান যেন রূপকথার রাজ্য। প্রতি বছরের মতো এবারও চারপাশ ছেয়ে গেছে জাপানিজ সাকুরা বা চেরি ব্লজমের মায়াবী আভায়। শীতের রিক্ততা কাটিয়ে প্রকৃতির এই রাজকীয় আয়োজন দেখতে ঢল নেমেছে লাখো পর্যটকের। যুক্তরাষ্ট্র থেকে আরও জানাচ্ছেন মল্লিকা খান। রূপকথার মতো সাজানো চারিদিকে সাদা আর গোলাপি পাপড়ির মিছিলে বসন্তের আবাহন। জাপানিজ সাকুরা বা চেরি ব্লসমের এই মায়াবী রূপ দেখতে এখন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে পর্যটকদের আনাগোনা। যান্ত্রিক জীবনের ব্যস্ততা ঠেলে কয়েক ঘন্টার জন্য এক টুকরো বাংলাদেশ উঠে এসেছে নিউ ইয়র্কের রোজভেল্ট আইল্যান্ড। প্রবাসী বাংলাদেশিদের এই পদচারণা উৎসবের আমেজকে আরো কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। দীর্ঘ শীতের জড়তা কাটিয়ে এই চেরি উৎসব বাংলাদেশিদের প্রধান মিলন মেলায় পরিণত হয়েছে। প্রথম আমি চেরি ব্লসম দেখতে আসছি, তো ফুলগুলো দেখতে এত সুন্দর যা কাছে না আসলে বোঝা যায় না। চেরি ফুলগুলো দেখি আমরা খুবই আনন্দ পাই এই সময়। আজকে আমরা সবাই এসেছি, আমরা 3টা ফ্রেন্ড রুজভেল্ট আইল্যান্ডে এসেছি একটু মজা করতে। So I'm enjoying it. It's we loving here. We have a good time here. চেরি ব্লসমে আমরা অনেক ফান করি। 1912 সালে টোকিওর তৎকালীন মেয়র ইউকিও ওজাকি বন্ধুত্বের প্রতীক হিসেবে যুক্তরাষ্ট্রকে 3000 চেরি গাছ উপহার দিয়েছিলেন। সেই থেকে শুরু আজ 1 শতাব্দীরও বেশি সময় ধরে এই চেরি ব্লসম উৎসব মার্কিন জাপান সম্পর্কের এক জীবন্ত দলিল হিসেবে টিকে আছে। এখন এপ্রিলের শুরু থেকে এই যে এগিয়ে আসা সময়ের আগেই চেরি ব্লসমটা হয়ে যাওয়া, এটা কিন্তু উদ্ভিদ বিজ্ঞানীদের ভাবিয়ে তুলেছে। এটা কি গ্লোবাল ওয়ার্মিং এর কারণে বা আমাদের চেঞ্জ হচ্ছে, সেই মন মানসিকতা আবহাওয়ার পরিবর্তনকে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ক্ষেত্রেই। তবে জলবায়ু পরিবর্তনের প্রভাব ভাবিয়ে তুলছে বিশেষজ্ঞদের। গত কয়েক বছরের স্বাভাবিক সময়ের আগেই ফুল ফুটে যাওয়ার প্রবণতা দেখা দিচ্ছে, যাকে বিজ্ঞানীরা পিক ব্লুম বলছেন। তাই এই ঐতিহ্য টিকিয়ে রাখতে প্রতিনিয়ত গাছগুলোর বিশেষ যত্ন নিচ্ছে ন্যাশনাল পার্ক সার্ভিস। চেরি ফুলের আয়ু খুব অল্প, মাত্র সপ্তাহ 2, কিন্তু এই অল্প সময়ই সে বিশ্বজুড়ে বন্ধুত্বের যে বার্তা ছড়িয়ে দেয় তা অমলিন। এই গোলাপি আভা মনে করিয়ে দেয় প্রতিটি ঋতুই নতুন শুরুর সম্ভাবনা নিয়ে আসে। মল্লিকা খান, মাই টিভি, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র।